ওয়েলকাম ভিউয়ার্স, আমি জাফর খান চলে আসলাম আরও একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডে থাকছে আপনাদের জন্য একটি ভয়ঙ্কর ঘটনা। আশা করি পুরোটা সময় জুড়ে থাকবেন, তাহলে হয়তো বুঝতে পারবেন যে আসলে ঘটনাগুলো কতটা ভয়ঙ্কর। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আজকে যিনি ঘটনা পাঠিয়েছেন তার নাম হচ্ছে তারিন, এবং ঘটনাটা ঘটে তার বড় বোনের সাথে। তো তারিন ঢাকাতেই থাকতেন এবং তার বড় আপুর বিয়ে হয় প্রায় ৫-৬ মাস হয়। ঘটনাটা মূলত ২০১৩ সালের ঘটনা। তো এদিকে ৫-৬ মাস পার হয়ে যায়, কিন্তু নতুন জামাইকে নিয়ে তার যে খালা শাশুড়ি ছিল, তারিনের যে খালা ছিল, তাদের বাড়িতে যাওয়া হয় নাই। মূলত অনেকেই দাওয়াত করে তাদেরকে, কিন্তু আসলে কোথাও যাওয়া হচ্ছিল না। তো তারা অভিযোগ করে যে এতদিন হয়ে গেল, ৫-৬ মাস পার হয়ে গেল, কিন্তু আমাদের বাড়িতে বেড়াতে আসলো না। যাই হোক, তো পরবর্তীতে সেই তারিনের যে আপু, সে দুলাভাই এবং তার দুলাভাইয়ের ভাইয়ের মেয়ে ছিল ভাতিজি, এবং সেই তারিনেরই দাদি ছিল, ছোট ভাই ছিল। তো যাই হোক, ৮-১০ জনের একটা গ্রুপ মিলে তারা সেই তাদের খালার বাড়িতে যায়। তো তাদের খালার বাড়িটা হচ্ছে যে যশোরের মধ্যে যে নাজির শঙ্কর নামে একটা জায়গা আছে, সেখানটাতে ছোট খালার বাড়ি। তো ওইখান থেকে আবার বড় খালার বাড়িতে যেতে আবার ২ ঘন্টার রাস্তা, সেখান থেকে যেতে হয় সম্ভবত। আমার খেয়াল নেই, তবে ওইটা ছিল হয়তো নারিকেল বাড়িয়া এরকম একটা জায়গায় হতে পারে। তো যাই হোক, তো তাদের প্ল্যান ছিল যে তারা ছোট খালার বাড়ি থেকে বেরাবে, তারপরে তারা বড় খালার বাড়িতে যাবে, তারপরে ওইখান থেকে সরাসরি ঢাকাতে চলে আসবে আর কি। তো যাই হোক, তারা সবাই যায়, কিন্তু ওইখানটাতে যাওয়ার পরে তারা সবাই অনেক আনন্দ করে। কিন্তু ওইখানের আরেকটা বিষয় হচ্ছে যে বিদ্যুৎ ছিল না কিন্তু ওই সময়টাতে, এবং সেখানে কুপি হারিকেন এগুলাই জ্বলতো। তো যাই হোক, তারা সবাই বিকেলবেলা বসে বসে তারা গল্প করতেছিল উঠানের মধ্যে। আর বাড়ির যে বর্ণনাটা ছিল, ওই জায়গাটা তাদের যে বাড়ির পেছন দিকটা, ওটা ছিল অনেক বড় একটা আখের ক্ষেত, এবং আরেক পাশে ছিল একটা পুকুরের মতো, পুকুর না, মূলত একটা ডোবা বলা চলে ওরকম। আর আরেক পাশে ছিল একটা জঙ্গল, সেখানে একটা বট গাছ ছিল। মূলত সেই বট গাছটা থেকেই তার সাথে এই ঘটনাটা ঘটে। এবং আরেক পাশে ছিল রাস্তা, রাস্তার পাশেই বাড়িটা ছিল, মাটির রাস্তা তার পাশে। তো যাই হোক, তারা উঠানে বসে গল্প করতেছিল। তো ওই গল্প করার মাঝখানে হঠাৎ করে একটা দমকা হাওয়া, যেটাকে বলা চলে যে অন্য ধরনের, যে সাধারণ বাতাস যেরকম ওরকম না, মানে জিনিসটা পুরোটা একটু অন্য টাইপের একটা বাতাস তাদের উপর দিয়ে আসে। এই বাতাসটা যাওয়ার পরে তারা কিছুক্ষণ পরে তারা তাদের গল্পগুজব শেষ করে ওইখান থেকে শেষ করে তারা ঘরে যায়, এবং সেই তারিন, তার আপু, সেও ঘরে যায়। এবং ঘরে যেয়ে দেখে যে তার হাজবেন্ড ঘরের মধ্যে বসে আছে, এবং সে ঘরে ঢুকেই তার তার হাজবেন্ডকে বলে যে তুই এখানে কেন, বের হ ঘর থেকে। তো এখানে কিন্তু তার যে হাজবেন্ড ছিল, তারিনের যে দুলাভাই, সে অনেকটা অবাক হয়ে যায়, যারে তুমি এরকম বিহেভ কেন করতেছো। তখন বলে যে তুই তাড়াতাড়ি বের হ, তুই এখান থেকে যা, তোকে আমার সহ্য হচ্ছে না। তো যাই হোক, একটা পর্যায়ে এরকম চিল্লাচিল্লি শুনে তখন তার দাদি ঘরে যায়, এবং তার দাদিকেও ঠিক একই কথাই বলে যে তোদের কাউকে আমার সহ্য হচ্ছে না, সবাই বের হ। তো যাই হোক, সবার সাথে উল্টাপাল্টা ব্যবহার করা শুরু করে, কিন্তু সবাই এখানে সবচেয়ে বেশি অবাক হয় এই কারণে যে তার যে আপু ছিল, সে কিন্তু মূলত এই ধরনের মেয়ে না।
মূলত সে কারো সাথে এরকম ব্যবহার তো দূরের কথা, সে মানে তেমন বেশি একটা কারো সাথে কথাই বলে না। আর তার মধ্যে নতুন বিয়ে হয়েছে, সে তো আরো আগে না। তো একটা পর্যায়ে সে সবাইকে মারধর শুরু করে, যেমন তার হাজবেন্ডকে থাপ্পড় মারে, এবং তার যে দাদি তাকেও সে মানে থাপ্পড় মারে। তো যাই হোক, এরকম সে সবার সাথে উল্টাপাল্টা শুরু করে দেয়। তো এদিকে তার দাদি সে বিষয়টা বুঝতে পারে। সে বিষয়টা বুঝতে পেরে সবাইকে বলে যে ওর হয়তো কোনো সমস্যা হয়েছে বা ওর উপরে হয়তো কোনো বাতাস লাগছে। তার দাদি বলে যে তোর আম্মুকে ফোন দে। তো পরবর্তীতে সে তার আম্মুকে ফোন দেয়, তারিন। তার আম্মুকে সব বিষয় জানায়। আর এদিকে একটা বিষয় হচ্ছে যে নতুন একটা বউ সে এরকম করতেছে। এখন এই বিষয়টা যদি তার শ্বশুর বাড়িতে জানতে পারে, জিনিসটা তো খারাপ, তারা তার ভালোভাবে নিবে না। আর এটা জানারই বিষয়, যেহেতু সেখানে হাজবেন্ড ছিল এবং তার যে ভাতিজি ছিল, এটা তো অবশ্যই জানতে পারবি। পরবর্তীতে তার মা ফোনের মধ্যে বলে যে তার দাদিকে যে, মা আপনি তো অনেক কিছু জানেন, হইতে পারে ওর উপরে হয়তো উপরি বাতাস, মানে এটা গ্রামের ভাষায়, ওইখানকার গ্রামের ভাষায় বলে যে উপরি একটা বাতাস আছে, যে এই সমস্ত মানে অস্বাভাবিক যেই জিনিসগুলা, ভৌতিক যেই জিনিসগুলা, এগুলা যখন যায় তাদের একটা নাকি একটা বাতাস আছে, উপরি বাতাস, এটা যার উপরে পড়ে তারা নাকি তাকে মানে নিয়ন্ত্রণ করতে পারে বা তাদের উপরে ভর করতে পারে। তো এটাকে মানে ওই যশোরের মানুষ উপরি বাতাস হিসাবে বলে। তো যাই হোক, সে বলে যে এটা হইতে পারে যে উপরি বাতাস লাগছে। তারিনের মা তার দাদিকে বলে যে আপনি তো অনেক কিছু জানেন, তো একটু দোয়া টোয়া পড়ে ওকে ফু দিয়া দেন, বা চারকুল আয়াতুল কুরসি এগুলা পড়ে, ইয়াসিন সূরা পড়ে। সে যখন তার রুমে যায়, যে দেখে যে শুয়ে আছে সে, তো সে যেয়ে তাকে এরকম দোয়া পড়ে ফু দেয়। পরবর্তীতে ওই রাতটা কাটে। কিন্তু পরের দিন সকালবেলা মানে আরো মানে ভয়ঙ্কর ভাবে ব্যাপারটা শুরু হয়। সে বলে যে আমি এখানে থাকবো না, আমি চলে যাচ্ছি, তোরা সবাই সর, ওদেরকে আমার সহ্য হচ্ছে না। মানে জাস্ট সে তার মতো এরকম উৎপাত করতে থাকে, সে কাউকে মানতাছে না। এবং একটু পর পর তার চোখগুলা কেমন যেন উল্টায় যেতেছিল, সাদা হয়ে যেতেছিল, আবার ঠিক হয়ে যেতেছিল, মানে দেখতে খুবই একটা ভয়ঙ্কর। পরবর্তীতে একটা হুজুর আনা হয় সেখানে। তো হুজুর এসে তাকে দেখে, দেখে বলে যে তার উপরে কোনো একটা আসর পড়ছে বা কোনো একটা খারাপ কিছু তার উপরে ভর করছে। তো সেই হুজুরটা বলে যে আসলে এটাকে আমার পক্ষে কন্ট্রোল করা সম্ভব না, এটা খুবই শক্তিশালী। তবে আমি চাইলে একটু পানি পড়া দিয়ে যেতে পারি, একটু ফু দিয়ে যেতে পারি, এটা তো হয়তো কিছুক্ষণের জন্য একটু হয়তো স্বাভাবিক হবে, কিন্তু আমি পুরোপুরিভাবে ঠিক করতে পারবো না। তো আপনারা এর চাইতে ভালো, যত দ্রুত পারেন একটা ভালো কবিরাজ দেখান। তো এদিকে তারা আরো বেশি চিন্তিত হয়ে যায় এবং সেই হুজুরটা তাকে একটু পানি পড়া দিয়ে যায় এবং বলে যে আপনারা যত দ্রুত পারেন তাকে একটা মানে ভালো হুজুর দেখান, বা যারা এইসবের উপরে মানে খুব বেশি এক্সপার্ট, তাদের সাথে কথা বলেন। তো তারা এই জিনিসটা নিয়ে খুবই বেশি মানে চিন্তিত হয়ে পড়ে। তো পরবর্তীতে তারা তার যে বড় খালা ছিল তার কাছে ফোন করে এবং তার খালাকে এবং খালুকে জানায় বিষয়টা, যে এরকম সমস্যা হইতাছে। তো পরবর্তীতে সেই খালা মানে খালু, তার পরিচিত একজন এরকম ছিল, খুবই ভালো মানের কবিরাজ, সে মানে এগুলাতে খুব বেশি এক্সপার্ট। তো তারা বলে যে তোরা চলে আয়। তো যাই হোক, তাকে অনেক কষ্টে নেওয়া হয়, যেহেতু সে স্বাভাবিক ছিল না আর যেতেও চাচ্ছিল না। সে খুবই রাস্তার মধ্যে মানে অনেক ধরনের উৎপাত তাদের সাথে করে এবং একটা পর্যায়ে তারা সেই বড় খালার বাড়িতে চলে যায়। তখন সেই বড় খালার বাড়িতে সেই মানে কবিরাজটাকে আনা হয় এবং সে তাকে জিজ্ঞেস করে যে তুমি কেন আসছো তার সাথে। কিন্তু সে কোনো উত্তর দেয় না, সে শুধু মাথা নেড়ে মানে না করে, মানে সে বলবে না কোনো কিছু। তখন সেই কবিরাজটা কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকে, কিছুক্ষণ পরে আবার চোখটা খুলে তখন আবার জিজ্ঞেস করে যে এবার বলো তুমি ওর সাথে কেন আসছো। কিন্তু সে কোনো জবাব দেয় না।
তো একটা পর্যায়ে সে মানে একটু মানে রাগান্বিত হয়ে বলে, এই বলো তুমি কোত্থেকে আসছো বা কেন আসছো? তখন সেই মানে অবয়বটা মানে তার ভয়েসটা অনেক মোটা হয়ে যায়। আর তার বয়স ছিল না ওইটা। এটা হয়তো অন্য কোনো কিছুর বয়েস। সেই বয়েসে সে বলে যে, "আমি ওর উপরে আসতে চাইনি। আমি যেতে চাচ্ছিলাম ওর ভাবির উপরে।" তো ওর ভাবি অন্তঃসত্ত্বা ছিল ওই সময়টায়। তো তার উপরে যেতে চাচ্ছিলাম, কিন্তু যাওয়ার সময় আমি দেখলাম যে ওর শরীর থেকে মানে কাঁচা হলুদের গন্ধ আসতেছিল। এইজন্য আমি ওর উপরে আসছি এবং ও দেখি অন্তঃসত্ত্বা। তো ওই ১ম সবাই জানতে পারলো যে সেই জিনটার মাধ্যমে, খারাপ জিনিসটার মাধ্যমে যে সে অন্তঃসত্ত্বা ছিল। কিন্তু এটা মূলত সেই তার দুলাভাই ছাড়া অন্য আর কেউ জানতো না। সেই মানে তার উপরে ভর করা যে অবয়বটা ছিল, সে ১ম এই বিষয়টা সবার কাছে শেয়ার করে। তো পরবর্তীতে সে বলে যে, "আমি ওর সাথে আসছি। আমি যাবো না। আমি ওর কাছেই থাকবো এবং ওকে আমি নিয়ে যাবো।" তো এরকম কিছু একটা সে বলে। তাকে একটা তাবিজ দেয়, কিছু পানি পড়া দেয় এবং বলে যে, "আমি কালকে আসবো। তবে এই পানি পড়াটা ওরে মানে আসর নামাজের পরে ওকে গোসল করায় দিবেন পানি পড়াটা দিয়া এবং এই তাবিজটা ওর বাম হাতে বেঁধে দিবেন। আর ও হয়তো রাত্রে আরেকটু উৎপাত বেশি করতে পারে এগুলা ইউজ করার কারণে। তো যাই হোক আপনারা একটু সামাল দিয়ে নিবেন। কারণ আমাকে রাতে ভাড়ে বসতে হবে। ভাড়ে বইসা আমি সবকিছু দেখব যে আসলে কি সমস্যা বা এটা কিভাবে কি করা যায়। দেখে তারপরে আমি মানে মূল চিকিৎসা দেব। তো আপনারা একটু দেখে রাখবেন।" তো যাই হোক সেই হুজুর চলে যায় এবং তাকে এদিকে আসরের পরে সেই পানিটা দিয়ে গোসল করানো হয় এবং তার হাতে সেই তাবিজটা বেঁধে দেয়। তো ওইটা বেঁধে দেওয়ার পরে প্রায় ২ ঘন্টার মতো সে মানে পুরা স্বাভাবিক। তার কোনো সমস্যা নাই। সে একদম নরমাল। কিন্তু ২ ঘন্টা পরে তার উপরে সেই জিনিসটা মানে আবারও ভর করে এবং সে খুবই উৎপাত শুরু করে দেয়। মানে এখন সে মানে কাউকে মানে মানতেছিল না এবং ২, ৪, ৫ জনও তাকে মানে ধরে রাখতে পারতেছিল না। এত শক্তি। তো একটা পর্যায়ে সে বলে যে, "আমাকে তোরা খাইতে দে। তোরা তো আমাকে কিছুই খাইতে দিতাছস না। আমার খুব ক্ষুধা লাগছে, আমার খাইতে দে।" তখন তাকে সবাই জিজ্ঞেস করে যে, "কি খাবেন আপনি?" তখন বলে যে, "দই, মিষ্টি" মানে অনেকগুলা খাবারের কথা বলে। এমনকি সে চিকেন ফ্রাই সহ চায়। তখন তারা বলে যে, "এইখানে তো আসলে চিকেন ফ্রাই পাওয়া যায় না। আর এই গ্রামের মধ্যে যেহেতু বিদ্যুৎই নাই, সেখানে চিকেন ফ্রাই কিভাবে পাবে?" মানে বুঝাই যাচ্ছে যে ওই গ্রামটা অতটা উন্নত না। তো যাই হোক পরবর্তীতে বলে যে, "না, যদি কিনতে না পাওয়া যায় তাহলে বানায় দাও।" মানে এরকম সে বলতে থাকে এবং সবার সাথে খারাপ বিহেভ করতে থাকে। পরবর্তীতে ওই বাড়িরই কয়েকজন তারা সবাই যায়, যেয়ে ওর জন্য খাবার-টাবার নিয়ে আসে। মিষ্টি, তারপর দই, অনেক খাবার নিয়ে আসে, নিমকি। কিন্তু ওই খাবারগুলা যখন তার সামনে দেওয়া হয়, সে মানে এক এক মনে সব খাইয়া যাইতেছে এবং কি সে ২ কেজি যে হাঁড়ি ছিল দইয়ের, সেই ২ কেজি হাঁড়ি একদম পুরা শেষ করে ফেলে। কারণ একটা মানুষের পক্ষে ২ কেজি দই খাওয়া কিন্তু সম্ভব না। কিন্তু সে মানে খেয়ে আরো চাইতেছে। এমন একটা অবস্থা। সে দই, মিষ্টি, নিমকি যত খাবার মানে আনা হইছিল, সবগুলা খাইয়া মানে সে শেষ কইরা ফালায় এবং সারারাত্র উৎপাত করতে থাকে। এবং বলে যে, "আমি এখন চলে যাচ্ছি, আমি চলে যাই।" মানে এটা বলে সে বাসা থেকে বের হয়ে যায়। মানে এমন একটা অবস্থা মানে খুবই ভয়ংকর একটা অবস্থা শুরু করে দেয় সে এবং প্রত্যেকটা মানুষ তার জন্য মানে চিন্তিত হইয়া পড়ে। তো যাই হোক পরবর্তীতে সেই যে দাদি ছিলেন তিনি তো আগের দিনের মানুষ। তো তিনি বলে যে, "এক কাজ করো, ওরে তোমরা ঘরে নিয়া যেয়া একটা মশারি টাঙ্গায় দাও।" যেহেতু তিনি আগের দিনের মানুষ তিনি এটা বিশ্বাস করেন যে তাকে যদি মশারির ভিতরে নেওয়া হয় সে আর বের হইতে পারবে না। কারণ মশারির ভিতরে নাকি কোনো কিছু ঢুকতেও পারে না আবার কোনো কিছু বেরও হইতে পারে না। তো এইটা ভেবে তিনি এই কথাটা বলেন। তো যাই হোক একটা পর্যায়ে সবাই
তাকে নিয়ে জোর করে সে মশারির ভিতরে ঢুকায়, এবং মশারির ভিতরে যখন ঢুকায় তারপরও অনেকে তাকে ধরে রাখছে। সবাই ভাবে যে যদি এখন ছেড়ে দিয়ে আবার যদি সে লাফ দিয়ে উঠে মানে বাইরে চলে যায়, তো ওই রাতে পরে দেখে যে সে আস্তে আস্তে সে ঘুমাই গেল, মানে অজ্ঞান হয়ে যায় যেরকম ওরকম ভাবে সে ঘুমাই গেল। কিন্তু তার যে আরো যে ওই বাড়ির রিলেটিভ যারা ছিল তারা কিন্তু কেউ ঘুমাইতে পারেনি, সারা রাত তো তারা জেগেছিল। তো পরের দিন সকাল 9টার দিকে সে ঘুম থেকে ওঠে, এবং সেই কবিরাজকে মানে আবারও ডাকা হয় যে তাদের সাথে এরকম ভয়াবহ ঘটনা রাতের বেলা ঘটছে, বা সারা রাত তো তারা ঘুমাইতে পারেনি, এগুলা সবকিছু তাকে বলা হয়, এরকম এরকম ঘটনা ঘটছে। তো পরবর্তীতে সে বলে কবিরাজটা যে ও যেহেতু বিয়ে হয়েছে 6-7 মাস হয়েছে, তো ওর শরীরে যে কাঁচা হলুদের একটা গন্ধ থাকে, বা বিয়েতে যে একটা তেলই যে একটা পানি দিয়ে গোসল করানো হয়, এটা নাকি 18 মাস পর্যন্ত থাকে এটার গন্ধটা। মানে এটা গ্রামে কিন্তু এখনো মানে অনেক মানুষ, যে বিয়ের পরে 18 মাস পর্যন্ত অনেক মানে সাবধানে থাকতে হয়, মানে অনেক কিছু এগুলা মানে গ্রামে। তো সেটাই সেই কবিরাজ বলে যে আসলে 18 মাস পর্যন্ত ওদের একটু সতর্ক থাকার দরকার ছিল। তো যাই হোক, এই জিনিসটা যেহেতু আসর করে ফেলছে, তবে এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমি রাতে ভারে বসে দেখলাম যে ওই জিনটা যেই জায়গাটাতে থাকে ওদের বাড়ির পাশে যে বট গাছটায়, সেই ঠিকানাটা সম্পূর্ণ বলে যে এই জায়গায় এইটা আছে, ওই জায়গায় এইটা আছে। তো দেখে যে ছোট খালার বাড়িতে যা যা আছে সবকিছু হ্যাঁ মিলে যায়, এরকমই আছে। পরবর্তীতে বলে যে আসলে এই জিনটা এখানেও থাকতো না, এই জিনটা অন্য কোথাও থাকতো, তাকে কেউ চালান করে দিছে। চালান করে দিছে বলতে যে সে অন্য কারোর উপরে প্রজেস্ট হয়েছিল, পরবর্তীতে তাকে সেখান থেকে মেরে তাড়ায় দেওয়া হয়, পরবর্তীতে সে এইখানে এসে আশ্রয় নেয়, এবং সে এইখানে এসে আবার এই ঘটনা ঘটাইতেছে। তো তখন সে বলে যে আসলে এই জিনটা খুবই শক্তিশালী, তাকে এত সহজে তাড়ানো যাবে না। আর যেহেতু সে ওর উপরে আসছে, ও কিন্তু ওর টার্গেটে ছিল না, ওর টার্গেটে ছিল অন্য একজন, কিন্তু ও ওর উপরে আসছে। এর কারণ হচ্ছে যে ও শখ করে আসছে, তো ও কোনো একটা বড় ধরনের ক্ষতি না করে যাবে না। তো আপনারা সবচেয়ে ভালো একটা কাজ করতে পারেন, যেহেতু ওকে এখানে চালান করা হয়েছে, তো ও নদী পার হইতে পারবে না। তো আপনারা একটা কাজ করেন যে তাকে নিয়ে আপনারা ঢাকায় চলে যান, তাহলে এই সমস্যাটা আর হবে না। তবে একটা কথা সে বলে দেয় যে তাকে নিয়ে কিন্তু রাতের বেলা যাবেন না, অবশ্যই দিনের বেলা যাবেন। তো যাই হোক, ওই সময় তো সকাল 10টা 11টার মতো বেজে গেছিল, যার কারণে তারা আর ওই দিন রওনা দেয়নি, কিন্তু সবাই সবকিছু গুছায় রাখছিল, প্যাক করে রাখছিল। যেই মানে পরের দিন সকালটা হয় কোনো রকমে, ওই দিন রাতেও সে অনেক ধরনের মানে অত্যাচার সবার সাথে করে। পরের দিন যখন সকাল হয় তারা সাথে সাথে বের হয়ে যায়, রওনা দেয়। কিন্তু বাসে বসে সে মানে এমন বিহেভ শুরু করে দেয়, সে যাবে না, তার পাশে কেউ বসতে পারবে না, মানে সে অনেক ধরনের বিহেভ করে, আবার কতক্ষণ চুপ থাকে, আবার এরকম করতে থাকে। মানে বাসের মধ্যে প্রত্যেকটা মানুষ মানে তার দিকে তাকায় ছিল, কিন্তু সবাই বুঝতে পারতাছিল যে আসলে কোনো একটা সমস্যা আছে। এমনকি সে একটা পর্যায়ে বলতে থাকে যে সে বাস থেকে লাফ দিবে। তো যেহেতু বাসটা ছিল সিটিং সার্ভিস বাস, যাই হোক, তো ওই বাসটার যে জানালাগুলা এগুলো একটু নিচা থাকে, চাইলেই মানে সহজে মানে লাফ দেওয়া যায়। তো প্রত্যেকটা মানুষ তাকে ধরে রাখে, এবং প্রত্যেকটা মানুষ খুবই আতঙ্কে থাকে যে সে কি না কি করে বসে বাসের মধ্যে। তার যে দাদি ছিল, সে পুরাটা রাস্তা মানে দোয়া পড়তে পড়তে তার পাশে বসেছিল, এবং পুরাটা রাস্তা সে দোয়া পড়তেছিল। তো একটা পর্যায়ে যখন সেই বাসটা মানে ফেরিতে ওঠে, ফেরিতে ওঠার পরে দেখলো যে হঠাৎ করে সেই তারিনের যে আপু ছিল, সে হঠাৎ করে মানে ঘুমানোর মতো করে পড়ে গেল, মানে বাসের সিটের সাথে। তো পড়ে যাওয়ার পরে সে আর মানে অজ্ঞান হয়ে গেছে। পরবর্তীতে সে ওই অবস্থাতেই ছিল। পরবর্তীতে যখন সে ঢাকা আসে, পরে তার জ্ঞান ফিরানো হয়। পরে জ্ঞান ফেরার পর থেকে তিনি পুরোপুরিভাবে সুস্থ, এবং একটা তাবিজ তার হাতে, ওই যে যেই তাবিজটা বেঁধে দিছিল, ওই তাবিজটা সে অনেক দিন ব্যবহার করে,
এবং পরবর্তীতে সে তার যে মানে সন্তানটা ছিল সেটা জন্ম হয়, সে সুস্থই ছিল। মানে ওই খারাপ জিনিসটা মানে ইচ্ছা ছিল যে তার ওই সন্তানটাকে নষ্ট করে দিয়ে যাবে আরকি। যাই হোক সে যখন ওইখান থেকে চলে আসে আর যেহেতু ওইটাকে চালান করে দেওয়া হয়েছিল ওইখানে, যার কারণে ওই খারাপ জিনিসটা মানে যেটা তার উপরে ভর করছিল সে আর মানে আসতে পারে নাই এই পারে। তারপর থেকে সে আর কখনোই মানে ওই গ্রামে যান নাই। তাকে বলে দেওয়া হয়েছে যে আর কখনো আপনি আসবেন না গ্রামে। তো তারপর থেকে সে আর কখনো যান নাই। কিন্তু তাবিজটা তিনি মানে কয়েক বছর পর্যন্ত ইউজ করার পরে একটা সময়ে সে তাবিজটা হারায়া ফেলায়। তো এখন তিনি মোটামুটি সুস্থ। তো ধন্যবাদ আপুকে এরকম সুন্দর একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি যারা শুনছেন আপনাদের কাছেও ভালো লেগেছে। তো আপনাদের কাছে যদি ঘটনাটা সত্যি, সত্যি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং আমাদের কালো আত্মা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমাদের এই ঘটনাগুলো, তাহলে অবশ্যই আমাদের পেজটিতে একটা ফলো দিবেন। সো ধন্যবাদ, ভালো থাকবেন।